প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রদের আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ম্যাক্রো ইকোনমিক্স পড়ছিলাম। ম্যাক্রো ইকোনমিক্সের যে অধ্যায়টি আমরা পড়ছি তার নামটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেটি হচ্ছে মানি ডিমান্ড অ্যান্ড মানি সাপ্লাই। তো এই অধ্যায়ের যে টপিকটি নিয়ে আজ আমি আলোচনা করব সেটি হচ্ছে, প্রিয় ছাত্ররা, এতক্ষণ আমরা কেনসীয় ডিমান্ড ফর মানি এই তত্ত্বটি আলোচনা করলাম এবং শেষে আমরা ক্যামব্রিজের যে আমরা তত্ত্বটি পড়েছিলাম, ক্যামব্রিজের তত্ত্বের সঙ্গে কেনসিয়ার তত্ত্বের একটি তুলনামূলক আলোচনাও করেছি। আমি আশা করি যে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এবং এটি থেকে তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। কোয়ান্টিটি থিওরিজ অফ মানি এতে আজ আমরা দেখব কেনসিয়ান থিওরি অফ ডিমান্ড ফর মানি এবং কম্পারেটিভ অ্যানালাইসিস বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড কেনসিয়ান ডিমান্ড ফর মানি। তো আমরা প্রথমেই জানব কেনসিয়ান থিওরি অফ ডিমান্ড ফর মানি সম্পর্কে। মানুষ কেন নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়? সমস্ত সম্পত্তির মধ্যে যেহেতু দেখা যায় যে অর্থ বা টাকা কড়ি সর্বাপেক্ষা তরল সম্পত্তি বা লিকুইড অ্যাসেট, সেহেতু দেখা যায় যে মানুষ অর্থ বেশি পছন্দ করে। লোকজন তাদের সম্পদ ঋণপত্রের আকারে রাখার পরিবর্তে নগদ টাকা নিজেদের হাতে রাখতে চায়। একে আমরা আবার নগদ পছন্দ বা তারল্য পছন্দ বলে থাকি বা লিকুইডিটি প্রেফারেন্সও বলে থাকি। এটাকে আবার অর্থের চাহিদাও বলা হয়। বিখ্যাত অর্থনীতিবিদ জে.এম. কেইন্স সুদের হার নির্ধারণের উপর যে বক্তব্য প্রদান করেন তাই কেইন্সের অর্থের চাহিদা তত্ত্ব বা তারল্য পছন্দ তত্ত্ব নামে পরিচিত। কেইন্স বলেন, সুদ হলো নগদ অর্থ ব্যবহারের দাম। মানুষ তার সম্পদ অন্য কোনো উপায়ে না রেখে নগদ টাকা নিজের হাতে রাখতে চায়। তাদের এই নগদ পছন্দ বা তারল্য পছন্দ বা লিকুইডিটি প্রেফারেন্স, যেটাই বলি না কেন আমরা, বলা হয়। যেহেতু সমস্ত সম্পত্তির মধ্যে নগদ টাকা সর্বাপেক্ষা তরল সম্পত্তি, সেহেতু মানুষ নগদ টাকা পয়সা বেশি পছন্দ করে। নগদ টাকা পয়সা বা অর্থ পছন্দের পরিত্যাগের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটিকে আমরা বলি সুদ। অর্থাৎ নগদ অর্থ পরিত্যাগ করার জন্য এর পুরস্কার স্বরূপ মানুষ যা পায় সেটি হচ্ছে সুদ। এবং এই সুদটি নির্ভর করে আবার অর্থের চাহিদা ও অর্থের যোগানের উপর। অর্থের চাহিদা কেন দেখা দেয় সে সম্পর্কে যে কেইন্সীয় ব্যাখ্যা, সেটিকে আমরা অবশ্যই যুগান্তকারী বলতে পারি। কেননা যে কেইন্স অনুগামী এবং কেইন্স পরবর্তী যে অর্থনীতিবিদরা আছেন তারা সবাই কিন্তু এই কেইন্সীয় তত্ত্বেরই সম্প্রসারণ করেছেন। একদম 1930-এর আমরা যে দশকের একদম গোড়ার দিকে যে বিশ্বব্যাপী একটা গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা দেখা দেয়, তখনই কেইন্স কিন্তু ক্লাসিক্যাল ধ্যান ধারণা ভ্রান্ত বলে প্রমাণ করে দেন এবং তারই ফলশ্রুতিতে দেখা যায় যে উনি 1936 সালে তার যে বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি সেটি প্রকাশ করেন এবং এই বইয়েই, এই জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এই গ্রন্থটিতেই তিনি অর্থের চাহিদার বিশেষ একটি ব্যাখ্যা দেন এবং সেই ব্যাখ্যাটি কিন্তু যে ক্লাসিক্যাল যে চিন্তাধারাটি ছিল তার থেকে কিন্তু পৃথক। তো চলো আমরা এখন দেখি যে এই যে কেইন্সের অর্থের চাহিদার তত্ত্ব, সেটিকে তিনি কিভাবে বিশ্লেষণ করেছেন। কেইন্স অর্থের চাহিদা তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মানুষ সাধারণত তিনটি উদ্দেশ্যে অর্থের চাহিদা করে থাকে বা তিনটি কারণে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। তো এর মাঝখানে প্রথম হচ্ছে লেনদেনের উদ্দেশ্যে জনগণ হাতে টাকা ধরে রাখতে হয়, ট্রানজ্যাকশন ডিমান্ড ফর
মানি। দ্বিতীয়টি হচ্ছে সতর্কতার উদ্দেশ্যে বা প্রিকশনারি ডিমান্ড ফর মানি, এবং তৃতীয়টি হচ্ছে লোকজন ফটকা উদ্দেশ্যে বা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। এই তিনটি উদ্দেশ্যেই সাধারণত একজন মানুষ অর্থের চাহিদা করে থাকে বা অর্থ হাতে ধরে রাখতে চায়। চলো আমরা একে একে এদের ব্যাখ্যাগুলো কেমন সেটি দেখি। প্রথম আমরা যেটি জানবো সেটি লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা বা ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি। কেইন্স তার ক্লাসিক্যাল পূর্বসূরীদের মতোই বলেন যে লেনদেনের উদ্দেশ্যে মানুষ অর্থের চাহিদা করে থাকে। মানুষ তার নিয়মিত লেনদেন করার জন্য দেখা যায় যে প্রত্যেকটি পরিবার, ব্যবসায়ী হাতে কিছু নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। প্রকৃতপক্ষে কেইন্সের লেনদেনজনিত অর্থের চাহিদা অর্থের পরিমাণ তত্ত্বের কেমব্রিজ ভাষ্য যেরকম ঠিক সেই রকমই। কেমব্রিজ নগদ তহবিল যে সমীকরণটি আছে আমরা জানি M=KPT, এবং কেইন্সীয় লেনদেনজনিত অর্থের চাহিদার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। কেইন্স তার অর্থের পরিমাণ তত্ত্ব প্রচারকারী অর্থবিদদের মতোই মনে করতেন যে লেনদেনজনিত অর্থের চাহিদা অর্থের বা আয়ের পরিমাণের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। অর্থাৎ আমরা বলতে পারি যে মানুষ যে লেনদেনের অর্থের চাহিদা করবে সেটি হচ্ছে প্রত্যক্ষভাবে আয় স্তরের উপরে নির্ভরশীল, এবং লেনদেনজনিত অর্থের চাহিদার সমীকরণটি হচ্ছে MT=ফাংশন অফ Y। অর্থাৎ এখানে অর্থের লেনদেনজনিত অর্থের চাহিদার সমীকরণ হচ্ছে এটি আয়ের উপরে নির্ভরশীল, সেটি এখানে বলা হয়েছে, এবং এই সম্পর্কটি হচ্ছে সরাসরি। এরপর দ্বিতীয় যে উদ্দেশ্যে অর্থের মানুষ চাহিদা করে বলে কেইন্স উল্লেখ করেছেন সেটা হচ্ছে সতর্কতার উদ্দেশ্যে অর্থের চাহিদা বা প্রিকশনারি ডিমান্ড ফর মানি। এখানে জানি আমরা যে মানুষের ভবিষ্যৎ কিন্তু আসলে সম্পূর্ণভাবেই অনিশ্চিত। ভবিষ্যৎ সম্পর্কে কেউই কিছু অগ্রিম বলতে পারে না। ভবিষ্যতের যে কোনো ধরনের অসুবিধা, যেমন আমরা মনে করতে পারি বেকারত্ব বা কর্মরত অবস্থায় কোনো দুর্ঘটনা বা মৃত্যু বা অসুস্থতা ইত্যাদি ঘটলে মানুষের জীবন পুরোপুরি অন্যরকম হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়, এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে এই ধরনের অনুমান করেই মানুষ কি করে, কিছু নগদ টাকা হাতে ধরে রাখতে চায়। এটাকে আমরা বলি যে সতর্কতার উদ্দেশ্যে অর্থের চাহিদা। এই যে প্রয়োজনগুলো যেগুলো আমাদের আসলে বর্তমানে জানা নেই, কিন্তু এই যে চাহিদাটা সেটা আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদার মতো সতর্কতার উদ্দেশ্যে যে অর্থের চাহিদাটি মানুষ করে সেটি নির্ভর করে কিন্তু আয়ের পরিমাণের উপর। অর্থাৎ লেনদেনজনিত অর্থের যে চাহিদা এবং সতর্কতার উদ্দেশ্যে যে অর্থের চাহিদা এই দুটোই কিন্তু নির্ভর করে আসলে হচ্ছে আমাদের আয়ের উপর। সুতরাং এই সমীকরণটি আমরা দেখব যে প্রিকশনারি ডিমান্ড ফর মানি ইজ ইকুয়াল টু দ্য ফাংশন অফ ওয়াই। অর্থাৎ আমাদের লেনদেনজনিত উদ্দেশ্যে অর্থের চাহিদা এবং সতর্কতার উদ্দেশ্যে অর্থের চাহিদা এই দুটোই যে আমরা দেখলাম এই দুটোই কিন্তু মূলত আসলে নির্ভর করছে আয়ের উপর। অর্থাৎ যে লোকের আয় যেমন হবে তার উপর নির্ভর করে কিন্তু এই দুটি কম এবং বেশি হতে পারে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদা। এই ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদা এটি হচ্ছে কেইন্সের একটি অন্যতম প্রধান অবদান এই তত্ত্বে। এই দিক থেকে কেইন্সীয় অর্থের চাহিদা তত্ত্ব এবং ক্লাসিক্যাল অর্থের চাহিদা তত্ত্ব সম্পূর্ণই কিন্তু আলাদা। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বিশ্বাস করতেন বা মনে করতেন যে অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। এটি আমরা যখন ক্লাসিক্যাল তত্ত্বগুলো পড়েছি তখন জেনেছি। লোকে কখনোই তাদের নগদ টাকা কড়ি যেটা আছে সেটি অলস ফেলে রাখতে চায় না, এবং সর্বজনগ্রাহ্য বিনিময়ের মাধ্যম যেটি অর্থ সেটিকে যদি অলসভাবে আমি ফেলে রাখি তাহলে বলা হয় যেটা অবশ্যই একটি বোকামির কাজ বলে প্রমাণিত হবে। কিন্তু কেইন্স বলেন যে অর্থ বিনিময়ের মাধ্যম ছাড়াও সম্পদের ভাণ্ডার হিসেবে কাজ করে, এবং সম্পদের ভাণ্ডার হিসাবে অর্থের যে চাহিদার উদ্ভব হয় সেটি হচ্ছে আমাদের ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদা। তাহলে আমরা বলতে পারি যে অর্থ যখন আমরা মনে করি যে আমাদের সম্পদের ভাণ্ডার হবে এবং সেই উদ্দেশ্যে আমরা যখন অর্থের চাহিদা করব সেটাকে আমরা বলছি ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদা। কেইন্স আরো বলেছেন যে লোকে আয় লাভের উদ্দেশ্যে যে নগদ টাকা হাতে ধরে রাখে তাই হলো ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদা।
তাহলে ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদার মূল ভিত্তিটি কি? মূল ভিত্তিটি হচ্ছে জনগণের ভবিষ্যৎ সুদের হারের পরিবর্তন সম্পর্কে যে প্রত্যাশা এবং অনুমান, সেটি হচ্ছে অর্থের চাহিদা, ফটকা অর্থের চাহিদার মূল ভিত্তি। কেন্সের মতে সমস্ত যে সম্পদ আছে তার মাঝখানে সর্বাপেক্ষা তরল সম্পত্তি হচ্ছে অর্থ, এবং লোকজন তাদের যে সম্পদ সেটাকে তারা দুইভাবে ব্যবহার করতে পারে। এক, ঝুঁকি বিশিষ্ট ঋণপত্রতে তারা এটি বিনিয়োগ করতে পারে, কিংবা নগদ টাকা হিসাবে নিজের হাতে ধরে রাখতে পারে। যদি মানুষ ঝুঁকি বিশিষ্ট ঋণপত্র দিতে বিনিয়োগ করে তাহলে কি হবে? সেখানে অর্থ উপার্জনের সম্ভাবনা যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ঝুঁকিও থাকবে। অর্থাৎ আমি বিনিয়োগ করলাম, সেখান থেকে আমার লাভও হতে পারে, আবার লোকসানও হতে পারে, দুটো ব্যাপারই আছে। আর আরেকটি আমরা বলেছি যে নগদ টাকা নিজের হাতে ধরে রাখা। যদি নগদ টাকা নিজের হাতে ধরে রাখে তাহলে এখানে দেখা যায় যে এখানে কোনো ঝুঁকিও নেই, আবার অর্থ উপার্জনের কোনো সম্ভাবনাও নেই। সুতরাং নগদ টাকা যেটা, সেটাকে আমরা বলতে পারি এটা ব্যারেন বা বন্ধা হয়ে থাকে, অর্থাৎ এর থেকে আমরা কোনো আয় পাই না। মানুষ বন্ডের দাম এবং সুদের হারের ভবিষ্যৎ পরিবর্তন যেটি হয় সেটি অনুমান করে নিয়ে বন্ডে লগ্ন বিনিয়োগ করবে, কিংবা নগদ টাকা কড়িও হিসাবে হাতে রাখবে। এটি হচ্ছে ফটকা কারবারের উদ্দেশ্যে অর্থের চাহিদা। আমরা জানি যে বন্ড মালিকরা বন্ড কেনার সময় বন্ডের ভবিষ্যৎ সুদের হারের পরিবর্তন সম্পর্কে অনিবার্যভাবে ফটকাবাজি করে। এর প্রধান কারণটি হচ্ছে বন্ডের দাম বা ভবিষ্যৎ সুদের হার সম্পর্কে অনিশ্চয়তা। কেন্স মনে করেন যে প্রত্যেকটা মানুষ যখন বর্তমান সুদের হার কম বা বেশি মনে করে তখন সে কি করে? স্বাভাবিক সুদের হারের কথা মনে করে এবং সেটার মনে ঠিক করে নিয়েই তার সঙ্গে বর্তমান সুদের হারের একটি তুলনা করে। এখন স্বাভাবিক সুদের হারের ধারণা যদি মাথায় থেকে কোনো লোক মনে করে যে সুদের বর্তমান হার বেশি, তাহলে সে কি করবে? তাহলে সে মানুষ নগদ অর্থ অপেক্ষা বন্ড বেশি কিনবে। আবার যদি মনে করে যে না, সুদের হার এখন কম, তাহলে বন্ডের চাহিদা তখন কমে যাবে এবং নগদ অর্থ অপেক্ষা বন্ড বেশি আকর্ষণীয় হয়ে যাবে। এভাবে সুদের হার কম হলে বন্ডের চাহিদা কম হয় এবং নগদ অর্থ অপেক্ষা বন্ড বেশি আকর্ষণীয় হয়। সুতরাং কম সুদের হারে নগদ পছন্দ বেশি, আর বেশি সুদের হারে নগদ পছন্দ কম। সুতরাং আমরা এটা বলতে পারি, সুযোগ বুঝে বন্ডে অর্থলগ্নি করার উদ্দেশ্যে মানুষ নগদ টাকা পয়সা হাতে ধরে রাখতে চায়। একে আমরা বলতে পারি ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদার সঙ্গে সুদের হারের যে সম্পর্ক সেটি হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ আমরা যদি বলি যে এমএস বা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ আর, এখানে আর হচ্ছে সুদের হার এবং এর সঙ্গে এর সম্পর্কটি কেমন? এই সম্পর্কটি হচ্ছে আসলে আমাদের বিপরীতমুখী ধরনের। অর্থাৎ তাহলে আমরা বলতে পারলাম যে বর্তমানে সুদের হার কম হলে ভবিষ্যতে তা বাড়ার সম্ভাবনা থাকে, ফলে ঋণপত্রের দাম কমে যায় এবং মূলধনী ক্ষতির সম্ভাবনা থাকে। এই অবস্থায় নগদ অর্থ বন্ড অপেক্ষা বেশি আকর্ষণীয় হয়। আবার সুদের হার যদি বেশি হয় তাহলে ভবিষ্যতে তা হ্রাস পাবে বলে মনে করে অনেকে। এই জন্য অবস্থায় কি করে? বন্ডের দাম বেড়ে যাবে এবং মূলধনী লাভ দেখা যাবে। এখন বন্ড নগদ অর্থ অপেক্ষা বেশি আকর্ষণীয় হবে। সুতরাং এই যে আমরা বলছি যে নগদ ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদার সঙ্গে সুদের হারের সম্পর্কটি তাহলে এই জন্যই বিপরীতমুখী বলে আমরা দেখে থাকি। তাহলে এখন আমরা দেখি যে আমরা প্রথম দেখলাম যে লোকজন লেনদেনের জন্য অর্থের চাহিদা করে, সতর্কতামূলক কারণে অর্থের চাহিদা করে এবং ফটকা উদ্দেশ্যেও অর্থের চাহিদা করে। এর মাঝখানে প্রথম যে দুটি, সে দুটি হচ্ছে আয়ের সঙ্গে সম্পর্কিত এবং সেটি সরাসরি, আর সুদের হারের সঙ্গে যে ফটকা উদ্দেশ্য অর্থের চাহিদা সেটি কিন্তু আবার বিপরীতভাবে সম্পর্কিত। তাহলে এখন আমরা দেখতে পারি যে অর্থের মোট চাহিদা এমডি যদি আমরা বলি তাহলে সেটি কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের যে মোট চাহিদা, ডিমান্ড ফর মানি, সেটি হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি, প্রিকশনারি ডিমান্ড ফর মানি এবং স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, এই তিনটি সমন্বয়ে গঠিত হয়। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি M1 প্লাস M2। এখানে M1 হচ্ছে আমাদের ট্রানজাকশন ডিমান্ড ফর মানি এবং
প্রিকশনারি ডিমান্ড ফর মানিকে আমরা লিখছি M1 হিসেবে এবং স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি যেটা সেটিকে আমরা দেখাচ্ছি M2 হিসাবে। তাহলে আমরা যদি এখন ডিমান্ড ফর মানি বা অর্থের মোট চাহিদাকে এভাবে লিখতে পারি যে ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ ওয়াই এন্ড প্লাস ফাংশন অফ আর, অর্থাৎ আমাদের যে অর্থের মোট চাহিদাটি সেটি আয় এবং সুদের হার এই দুটির উপরে নির্ভর করছে। সেখানে আয়ের সঙ্গে সম্পর্কটি হচ্ছে সরাসরি, আর সুদের হারের যে সঙ্গে সম্পর্ক সেই সম্পর্কটি হচ্ছে আমাদের বিপরীতভাবে সম্পর্কিত। তাহলে এইভাবেই আমরা অর্থের যে মোট চাহিদাটি সেটি নির্ণয় করতে পারি। এখন চলো আমরা এই অবস্থাটি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। এখানে আমরা ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে সুদের হার দেখিয়েছি। এমডি রেখাটি হচ্ছে আমাদের অর্থের চাহিদা রেখা, অর্থাৎ এই রেখাটি হচ্ছে আমাদের অর্থের চাহিদা রেখা, যে রেখাটি আমরা দেখছি যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে, কেননা আমরা এখানে বলেছি যে সুদের হার এবং অর্থের চাহিদার মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। এবং আমরা জানি যে অর্থের যে যোগান সেটি নিয়ন্ত্রণকর্তা কিন্তু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। একটি নির্দিষ্ট সময়ে অর্থের চাহিদা মেটানোর জন্য অর্থের যোগান কিন্তু নির্দিষ্ট থাকে, এবং আমরা জানি যে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে যে পরিমাণ প্রচলিত মুদ্রা, চাহিদা আমানত এবং মেয়াদি আমানত থাকে তার সমষ্টিকে আমরা বলে থাকি অর্থের যোগান। এবং অর্থের যোগানটি আমরা বললাম যেটি দিয়ে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এবং সেই কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থই যেহেতু যোগান দিয়ে রাখে, সেই জন্যই দেখা যাচ্ছে যে আমাদের যে যোগান রেখাটি হচ্ছে MS, সেটি হলো লম্ব অক্ষের সমান্তরাল একটি রেখা, এবং এই রেখাটি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের যোগান যে হয় এই রেখাটি দেখে আমরা কিন্তু সেটি বুঝতে পারছি, অর্থাৎ অর্থের যোগান এবং সুদের হারের মধ্যে কোনো সম্পর্ক নেই, এবং এই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটি হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল একটি রেখা। এবং কোনো কারণে যদি কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান বাড়িয়ে দেয় তাহলে আমরা দেখব যে এই রেখাটি অর্থাৎ MS রেখাটি ডান দিকে শিফট করবে, আর যদি অর্থের যোগান কমিয়ে দেয় তাহলে এই MS রেখাটি বাম দিকে শিফট করতে পারে। কেনসের মতে অর্থের বাজারে অর্থের চাহিদা ও অর্থের যোগান প্রতিযোগিতামূলক শক্তি হিসাবে কাজ করলে অর্থের চাহিদা এবং অর্থের যোগান পরস্পর সমান হয়, এবং যে সুদের হারে অর্থের চাহিদা ও অর্থের যোগান পরস্পর সমান হয় তাকে আমরা বলে থাকি ভারসাম্য সুদের হার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের অর্থের চাহিদা রেখা MD এবং অর্থের যোগান রেখা MS, এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করে গিয়েছে, এবং এই ই বিন্দুটি হচ্ছে আমাদের ভারসাম্য সুদের হার নির্ধারিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের ভারসাম্য সুদের হার হচ্ছে OR2। তাহলে আমাদের অর্থের চাহিদা এবং অর্থের যোগান রেখার মাধ্যমে আমরা ভারসাম্য সুদের হার পাচ্ছি হচ্ছে OR2 পরিমাণ, যা আমরা ই বিন্দু থেকে বের করে নিয়ে আসতে পারি। এখন যদি দেখা যায় যে সুদের হার OR2 এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে? আমরা মনে করি যে নতুন একটি সুদের হার এখানে OR3 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্থের যে যোগান সেটি কিন্তু অর্থের চাহিদা থেকে বেশি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থের যে যোগানের পরিমাণ সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর অর্থের চাহিদা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত। এই অবস্থা যদি দেখা যায় তাহলে লোকে তখন কি করবে? তখন এই অবস্থায় লোকে বেশি পরিমাণে ঋণপত্র ক্রয় করবে, ফলে ঋণপত্রের দাম বাড়তে থাকবে এবং সুদের হার কমতে শুরু করবে, এবং সুদের হার ততক্ষণই কমবে যতক্ষণই না অর্থের বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এদিকে এটা যখন পর্যন্ত না এই ই বিন্দুতে চলে আসে। আবার যদি কখনো সুদের হার এই OR2 এর চেয়ে কম হয় তখন কি হবে? তখন আমরা দেখতে পাবো, অর্থাৎ যদি সুদের হার হয় OR1, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থের যে চাহিদা সেটি অর্থের যোগানের থেকে বেশি হচ্ছে। এখানে আমাদের অর্থের চাহিদা হচ্ছে এই পর্যন্ত এবং অর্থের যোগানটি হচ্ছে আমাদের এই পর্যন্ত। সুতরাং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থের চাহিদা বেশি কিন্তু অর্থের যোগান হচ্ছে সেই তুলনায়
কম। সুতরাং তখন দেখা যায় যে নগদ অর্থের চাহিদা মেটানোর জন্য লোকে ঋণপত্র বিক্রি করা শুরু করবে। ফলে দেখা যাবে যে ঋণপত্রের দাম কমতে থাকবে, আবার সুদের হার কিন্তু এই অবস্থায় কি হবে, বাড়তে থাকবে। যার ফলে সুদের বাজারে আবার পুনরায় যে ভারসাম্য অবস্থাটি আছে সেই ভারসাম্য অবস্থাটি এখানে ফিরে আসবে। এবং সেখানে আবার আমরা দেখব যে এই যে আমাদের এই বিন্দুটি আছে, এই বিন্দুতে MD ইকুয়াল টু MS হয়ে যাবে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে এই R2 হচ্ছে আমাদের ভারসাম্য সুদের হার। আচ্ছা, এখন আমরা মনে করি যে এখানে অর্থের যে চাহিদা আছে সেটি স্থির রয়ে গেল, কিন্তু অর্থের যোগান বৃদ্ধি পেয়ে গেল। অর্থের যোগান বৃদ্ধি পেলে আমরা বলেছি যে আমাদের MS রেখা ডান দিকে শিফট করবে। এখন আমরা তাই দেখতে পাচ্ছি যে অর্থের যে যোগান রেখা সেটা এখানে বৃদ্ধি পেয়ে OM0 ছিল আগে অর্থের যোগান, এখন সেটি হচ্ছে OM1 পরিমাণ। তো এখানে যদি সরে যায়, যার ফলে কি হবে যে সুদের হার কিন্তু আরো হ্রাস পাবে। তবে কেন্দ্রীয় ব্যাংক, আমরা এখানে যে পর্যায়ে আছি সেখানে দেখা যাচ্ছে যে অর্থের যোগান বাড়িয়েও কিন্তু সুদের হার আর এখানে কমাতে পারবে না, কারণ আমরা অলরেডি এখানে দেখব যদি সুদের হার R0 স্তরে পৌঁছে যায়, এটি হচ্ছে কিন্তু আমাদের সর্বনিম্ন সুদের হার। কারণ আমরা এখানেই দেখতে পাচ্ছি যে OR0 যে অবস্থাটা বা যে বিন্দুতে আমরা সুদের হার যদি নির্ধারিত হয়, তাহলে এই অবস্থায় তারল্যফাত দেখা দিয়েছে। এবং তারল্যফাত দেখা দিলে দেখা যায় যে অর্থের যোগান বাড়িয়েও কিন্তু সুদের হার আর কমানো যায় না, বা নিচে আনতে মানে সুদের হার আর কমাতে পারে না, অর্থাৎ সুদের হার এখানে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে। এ অবস্থায় মানুষের অর্থের চাহিদা সম্পূর্ণ অস্থিতিস্থাপক বলে নগদ অর্থ বন্ডে আর বিনিয়োজিত হবে না। তো এটাই হচ্ছে আমাদের কেইন্সের তত্ত্ব, অর্থের চাহিদা সম্পর্কে কেইন্সের বক্তব্য। কেইন্সের যে অর্থের চাহিদা তত্ত্বটি আমরা পড়লাম, আমরা দেখলাম যে এর পূর্বে যে আমরা অর্থের চাহিদার পরিমাণ চাহিদা তত্ত্বগুলো পড়েছি তার তুলনায় কিন্তু এটি উন্নত। তবে এই যে তত্ত্বটি আছে এটিও কিন্তু আসলে সমালোচনার ঊর্ধ্বে নয়। তো চলো আমরা এখন দেখি যে কেইন্সের এই তত্ত্বের কি কি সমালোচনা রয়েছে। কেইন্সের সম্পর্কে প্রথমেই যে সমালোচনাটি আসে সেটা বলা হয় যে কেইন্সের তত্ত্বে সুদ নিতান্তই একটি আর্থিক বিষয়। অর্থের চাহিদা এবং অর্থের যোগান দ্বারা সুদের হার নির্ধারণ করে, কিন্তু আমরা আসলে জানি যে সুদের হার নির্ধারণের প্রকৃত আরো উপাদানের কিছু আছে, যেমন ভোগ বিরতি, মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা, এগুলো কিন্তু সুদের হার নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কেইন্স এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেননি। দ্বিতীয়ত যে সমালোচনাটির কথা আমরা বলবো সেটি হচ্ছে কেইন্সের মতে ক্লাসিক্যাল তত্ত্বে সুদের হার অনির্দিষ্ট, কেননা আয় স্তরের পরিবর্তন অস্বীকার করা হয়েছে। এ কথাটি কেইন্স বললেও কেইন্সের তত্ত্বের বিরুদ্ধেও কিন্তু ঠিক এই সমালোচনাটি করা হয়। আয়ের স্তর নির্দিষ্ট আছে বলে কেইন্সীয় তত্ত্বে অনুমান করা হয়েছে, কিন্তু আয় স্তর পরিবর্তনের সঙ্গে সঙ্গে নগদ পছন্দ রেখার অবস্থানও পরিবর্তন ঘটে। তাই আয় স্তর জানা না থাকলে নগদ পছন্দ রেখার অবস্থান অনুমান করা যায় না। আর নগদ পছন্দ রেখার অবস্থান নির্ণয় করা সম্ভব নয় বলে সুদের হার নির্দিষ্টভাবেও এখানে নির্ধারণযোগ্য নয়। সুতরাং কেইন্স ক্লাসিক্যালদের বিরুদ্ধে যে সমালোচনাটা করেছিলেন সুদের হার নিয়ে, এটি সমভাবে আবার তার জন্য বা তার ক্ষেত্রেও এই তত্ত্বের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। তৃতীয় সমালোচনা হচ্ছে কেইন্স বলেছেন নগদ পছন্দ পরিত্যাগের পুরস্কার হলো সুদ, কিন্তু এখানে তিনি সুদের হার নির্ধারণে সঞ্চয়ের যে ভূমিকা আছে তাকে স্বীকার করেননি। হাতে যদি নগদ অর্থ ধরে রাখতে হয় তাহলে সঞ্চয় প্রয়োজন, সঞ্চয় ছাড়া নগদ পছন্দ অসম্ভব। সুতরাং এটিও এখানে মানে সমালোচনায় চলে আসছে। চতুর্থ আছে যেটি সমালোচনা, যে এখানে শুধু নগদ পছন্দের উপরেই আলোকপাতটা করা হয়েছে, কিন্তু অধ্যাপক সোমার্স উনি বলেছেন যে কোনো ব্যক্তি টাকা হাতে পেতে চায় 4 প্রকার কাজ করার জন্য: এক, ঋণপত্র ক্রয় করা; দ্বিতীয়ত নগদ অর্থ হাতে ধরে রাখা; তৃতীয়ত উৎপাদনে বিনিয়োগ করা; এবং চতুর্থ ভোগ ব্যয় করা। এখন ঋণপত্র অর্থ খাটানো নির্ভর করে তার চাহিদা এবং যোগানের উপর, আর
নগদ অর্থ হাতে ধরে রাখা নির্ভর করে নগদ পছন্দের উপর, আর আমাদের উৎপাদনে যে বিনিয়োগ করা সেটি নির্ভর করে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতার উপর, আর যে ভোগ ব্যয়ের যে সিদ্ধান্ত সেটি নির্ভর করে আবার সময় পছন্দের উপর। সুতরাং উনার মতে যে লগ্নিপত্রের চাহিদা বা ঋণপত্রের চাহিদা ও যোগান, নগদ পছন্দ, মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ও সময় পছন্দের উপর সুদের হার নির্ভর করে। সুতরাং কেন্স যেখানে শুধুমাত্র নগদ পছন্দের উপর আলোকপাত করেছেন সেটি সঠিক হয়নি। পঞ্চম যেটি বলা হয়েছে, কেন্সের মতে ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদা বর্তমান সুদের হার ও স্বাভাবিক সুদের হারের পার্থক্যের উপর নির্ভরশীল। যদি দীর্ঘকাল যাবৎ বর্তমান সুদের হারে স্থিতিশীলতা দেখা যায়, তাহলে এই সুদের হার এবং স্বাভাবিক সুদের হারের যে পার্থক্যটা সেটা কিন্তু দূর হয়ে যাবে, এবং সে অবস্থায় অর্থের চাহিদা ও সুদের হারের মধ্যে কেন্স যে বিপরীত সম্পর্কটি দেখিয়েছেন তা দেখা যাবে না। সুতরাং এটিও এখানে সমালোচনার শিকার হয়েছে। এরপরে যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে মানুষ মাত্র দুটি সম্পত্তি অর্থাৎ নগদ অর্থ এবং বন্ড, এই দুটির মধ্যেই তাদের পছন্দটি ব্যক্ত করবে। কিন্তু সাম্প্রতিককালের অনেক অর্থনীতিবিদ এটি দেখিয়েছেন যে লোক এই দুটি সম্পত্তির ছাড়াও অনেক সম্পত্তির মধ্যে, যেমন বাণিজ্য বিল, আমানতি সার্টিফিকেট, এদের মধ্যেও তাদের পছন্দটিকে ব্যক্ত করে থাকেন। তাহলে আমরা দেখলাম যে আসলে কেন্সের যে আমরা তত্ত্বটি আজকে পড়লাম সেটির কিন্তু বেশ সমালোচনা রয়েছে। তবে এত সব সমালোচনা থাকা সত্ত্বেও আমরা বলতে পারি যে কেন্সীয় তত্ত্ব হচ্ছে অনেক বেশি উন্নততর একটি তত্ত্ব। তার নগদ পছন্দ তত্ত্ব আয়, উৎপাদন এবং নিয়োগ এই তিনটি ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া তিনি যে তারল্য ফাঁদ ধারণাটি দেন সেটির দ্বারা তিনি মন্দার সময়ে আর্থিক নীতির যে দুর্বলতাটা সেটিও ব্যাখ্যা করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে কেন্সের তত্ত্বটি সমালোচনা থাকলেও এটি অনেক দিক দিয়ে তার প্রচুর গ্রহণযোগ্যতা রয়ে গিয়েছে। তো আমরা আজ পড়লাম হচ্ছে কেন্সিয়ান থিওরি, আর গত ক্লাসে আমরা জেনেছিলাম ক্লাসিক্যাল থিওরি সম্পর্কে। তাহলে এখন আমরা দেখি যে এই ক্লাসিক্যাল এবং কেন্সীয় যে দুটি অর্থের চাহিদা তত্ত্ব আমরা পড়লাম তাদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণটি কেমন। প্রথমে আমরা বলতে পারি যে দুটি তত্ত্বের মাঝে বিশ্লেষণের ক্ষেত্রে যে কিছু পার্থক্য রয়েছে তার মাঝখানে প্রথমেই হয়েছে অর্থের চাহিদা সংক্রান্ত। ক্লাসিক্যাল তত্ত্বে অর্থের চাহিদা বলতে শুধুমাত্র লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদাটাকে বোঝানো হয়েছিল। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে অর্থের লেনদেন চাহিদা আর্থিক আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা যেটা বলতে পারি অর্থের লেনদেন জনিত চাহিদাটা ছিল আয়ের উপরে নির্ভরশীল বা আর্থিক আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ সেখানে আমাদের mt is the function of ছিল y, mt is the function of y। লেখা দেখে আবার ভয় পেও না, এটি হচ্ছে আমাদের ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে। আর ক্লাসিক্যাল অর্থের এই চাহিদা তত্ত্বের তুলনায় কেন্সীয় অর্থের চাহিদা তত্ত্ব কিন্তু অনেক বেশি প্রসারিত, কারণ আমরা জানলাম বা দেখলাম একটু আগে যে কেন্স বলেছেন মানুষ তিনটি উদ্দেশ্যে অর্থের চাহিদা করে থাকে। একটি হচ্ছে লেনদেনজনিত, আরেকটি হচ্ছে সতর্কতা এবং আরেকটি হচ্ছে ফটকা উদ্দেশ্যে যে অর্থের চাহিদা করে থাকে। এবং ওনার আমাদের যে লেনদেনজনিত এবং সতর্কতামূলক অর্থের চাহিদা সেটি ছিল আয়ের উপর নির্ভরশীল, কিন্তু অর্থের যে ফটকা চাহিদা সেটিকে উনি সুদের হারের উপর নির্ভরশীল করেছেন। সুতরাং বলা যায় যে কেন্সের অর্থের চাহিদা তত্ত্বে অর্থের চাহিদার সাথে সুদের হারের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে সেটি হচ্ছে অর্থের চাহিদা এবং অর্থের যোগান এর মধ্যে যে সামঞ্জস্য। ক্লাসিক্যাল তত্ত্বে অর্থের চাহিদা এবং অর্থের যোগান এর মধ্যে সামঞ্জস্য বিধান করে হচ্ছে আর্থিক আয়, কিন্তু কেন্সের তত্ত্বে আর্থিক আয়ের পাশাপাশি সুদের হারও অর্থের যোগানের মধ্যে সামঞ্জস্য বিধানে একটি ভূমিকা রেখেছে। তৃতীয়ত হচ্ছে অর্থের ভূমিকা। ক্লাসিক্যাল তত্ত্বে অর্থকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু কেন্সের তত্ত্বে অর্থের চাহিদা তত্ত্বে যেটি আমরা পড়লাম সেখানে
অর্থকে কেবলমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়নি, মূল্যের সংরক্ষণ হিসেবেও যে অর্থ ভূমিকা পালন করতে পারে তা এই তত্ত্বে দেখানো হয়েছে। আর্থিক নীতি এবং রাজস্ব নীতি। আমরা যখন ক্লাসিক্যাল তত্ত্ব পড়েছি তখন আমরা দেখেছি সেখানে শুধু আর্থিক নীতির উপরেই জোরটা দেওয়া হয়েছিল, কিন্তু কেইন্সের তত্ত্বে বলা হয়েছে যে নিম্নতম সুদের হারে যখন অর্থবাজারে তারল্যফাত দেখা দেয় তখন আর্থিক নীতি ব্যর্থ হয়, যেটা আমরা একটু আগে তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখিয়েছি। তাই আর্থিক নীতির ব্যর্থতা দূরীকরণ করার জন্য কেইন্স কিন্তু রাজস্ব নীতি প্রয়োগ করার কথা সুপারিশ করেছেন। অর্থের যোগান এবং অর্থের চাহিদা এই সম্পর্কে ক্লাসিক্যাল এবং কেইন্সীয় এই দুই অর্থনীতিবিদদের মতের কিছু পার্থক্য রয়েছে। ক্লাসিক্যাল তত্ত্বে বলা হয়েছে যে দাম স্তর এবং অর্থের মূল্য এই দুটোই অর্থের যোগান দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ অর্থের মূল্য নির্ধারণে অর্থের চাহিদার কোনো ভূমিকা নেই। কিন্তু কেইন্স তত্ত্বে অর্থের মূল্য নির্ধারণে অর্থের যোগানের পাশাপাশি অর্থের চাহিদার ভূমিকার কথাও বলা হয়েছে। সুতরাং আমরা এই যে বিশ্লেষণটি দেখলাম ক্লাসিক্যাল এবং কেইন্সের অর্থের চাহিদার বিশ্লেষণ, সেটা থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে অর্থের চাহিদা সম্পর্কে ক্লাসিক্যাল তত্ত্বের তুলনায় কেইন্সীয় তত্ত্ব অনেক বেশি প্রসারিত এবং বাস্তবসম্মত। প্রিয় ছাত্ররা, এতক্ষণ আমরা কেইনসিয়ান থিওরি ফর ডিমান্ড ফর মানি এটি সম্পর্কে আলোচনা করলাম এবং শেষে আমরা ক্যামব্রিজের যে তত্ত্বটি পড়েছিলাম সেটির সঙ্গে কেইন্সের যে এই তত্ত্বটি আজ পড়লাম সে দুটোর একটি তুলনামূলক আলোচনাও করেছি। সে আলোচনা থেকে আমরা দেখতে পেয়েছি যে কেইন্সের যে থিওরিটি আমরা পড়েছি তার অর্থের চাহিদা তত্ত্বের, পরিমাণ তত্ত্বের, সেটি একটু উন্নততর একটি তত্ত্ব। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সবাইকে আমার ক্লাস দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।